ওকে, আমরা শুরু করে শুরু করে দেই। দেন। আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা, ঠিক আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদিও আমাদের ওয়ালাইকুম আসলে আসসালাম। এক হিসেবে সেকেন্ড ক্লাস, তারপর আমরা এটাকে অনলাইন প্রি ট্রেনিং এর মানে প্রথম ক্লাস হিসেবে কনসিডার করতেছি, কারণ লাইভে যে ক্লাস নেওয়া হয়েছে ওখানে অনেক লম্বা এবং অনেক কিছু এসেছে। ওটা আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তারপর আমরা মনে করতে পারি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন অনেকেই মিস করতে পারেন, সেই হিসেবে আমরা জিনিসগুলো আবার রিপিট করতেছি, জাস্ট গুছাইয়ে আমরা মানে এখানে বলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা এই ট্রেনিংটা ফ্রি করেছি। এটা কিন্তু আসলে যদি আপনি অন্য কোথাও করতে যান, বাংলাদেশে অলরেডি এই কোর্সটা নাই, তারপর যদি থাকতো মিনিমাম এটা 10-12 হাজার টাকা মানে এটার ফি হইতো আর কি, নিশ্চিত ভাবেই। তো আপনারা যারা এটাতে ফ্রিতে চান্স পেয়েছেন, বেশিরভাগই আমরা আন্ডার গ্রেডের সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে চান্স দেওয়ার চেষ্টা করেছি, থার্ড ইয়ার স্টুডেন্ট অথবা ভর্তি স্টুডেন্ট। আন্ডার গ্রেড কনসিডার করেছি, 2 জন আমাদের আছে এক্সেপশনাল মাস্টার্স। তো আমরা চাচ্ছি যে আপনারা যারা অংশগ্রহণ করতেছেন তারা যাতে ইফেক্টিভলি শিখতে পারেন। এই কারণে কিন্তু আমরা অ্যাপ্লিকেন্ট প্রায় 135 জন থেকে আমরা মাত্র 42 জনকে সুযোগ দিয়েছি। এই জন্য আমরা আশা করবো আপনারা এখান থেকে মানে বেনিফিট হবে এবং আপনাদের মানে কাজে লাগাবেন এখানে শিখে আর কি। তো আমাদের কোর্সের নাম হচ্ছে হাউ টু বিকাম এ রিসার্চার। তো আমরা শুরু করি। তো আমরা আজকে বেসিক্যালি গ্রুপের মোটিভেশন এবং ট্রেনিং এর মোটিভেশন নিয়ে কিছু কথা বলবো অল্প সময়, অলরেডি আমরা আলোচনা করেছি। আর রিসার্চ কি জিনিস, এরপর হচ্ছে আপনার কেন আমরা এই রিসার্চ কন্ডাক্ট করবো, আর হচ্ছে ইম্প্যাক্ট এন্ড অপরচুনিটি অফ গুড রিসার্চ, ভালো রিসার্চের কি কি সুযোগ আছে, অপরচুনিটি আছে, এবং এই ট্রেনিং এর আমরা আসলে কি কভার করার চেষ্টা করবো ওই বিষয় নিয়ে আলোচনা হবে, কি কি টপিক থাকবে। তো বেসিক্যালি আজকের ক্লাসটা আসলে মানে ক্লাসটা মেইনলি আমরা ফোকাস করার চেষ্টা করবো যে রিসার্চ কি এবং কেন আমরা রিসার্চ করবো। দ্যাট মিনস এই ক্লাসটা টোটালি মানে আমাদের আসলে মোটিভেশন ক্লাস হিসেবে কনসিডার করা হবে আর কি। তো আমি যাচ্ছি। তো আমরা আসলে এই গ্রুপের মোটিভেশন যদি বলতে চাই, তো আমরা জানি যে আসলে ইউনিভার্সিটি এবং কলেজ অথবা স্কুলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা আমরা যদি বলি যে নলেজ ক্রিয়েশন এন্ড নলেজ ডিসিমিনেশন। স্কুল কলেজে বেসিক্যালি ক্লাসে যে জিনিসটা শেখানো হয়, ল্যাবে সেটাই দেখানো হয়। এখানে আসলে নলেজ ক্রিয়েশনের ব্যাপারটা কিন্তু স্কুল এবং কলেজ লেভেলে অনেকখানি মানে কনসিডার করা হয় না, কিন্তু ইউনিভার্সিটিতে আসলে এরকম হওয়ার কথা ছিল যে ইউনিভার্সিটি যে প্লেস ফর নলেজ ক্রিয়েশন এন্ড ডিসিমিনেশন। ইউনিভার্সিটিতে নলেজ সৃষ্টি হবে, নতুন নতুন জ্ঞান সৃষ্টি হবে এবং সেটা সেটা বিতরণ হবে। এভাবে আসলে ইউনিভার্সিটিকে কনসিডার করার কথা ছিল, কিন্তু সামহাউ আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয়ে তো আসলে মাস্টার্স লেভেলেও তেমন কোনো থিসিস হয় না, রিসার্চ হয় না, তারা অনেকখানি অনেক ক্ষেত্রে নামমাত্র প্রজেক্ট জমা দিয়ে পার পেয়ে যায়। তো যাতে করে বিশ্ববিদ্যালয়গুলো মানে জ্ঞান সৃষ্টির স্থান এবং বিতরণে পরিণত হয়, এটা আমি শুরু থেকে শুনে আসতেছি ইউনিভার্সিটি শিক্ষকদের মুখে, ওরিয়েন্টেশন ক্লাসে শুনেছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখিনি। তো আমি নিজে চিন্তা করলাম যে আসলে ইউনিভার্সিটি জ্ঞান সৃষ্টির স্থান, এটা আসলে প্র্যাকটিক্যালি কথাটা প্রুফ হওয়া দরকার। তো আমি কাজ শুরু করলাম। তো আমি চিন্তা করলাম কেন পসিবল না, অবশ্যই পসিবল। তো কাজ শুরু করলাম। লাস্ট 3 ইয়ার্স আমি কাজ করতেছি। আমি চুয়েটের সিএসসি বিভাগে আন্ডারগ্রেডে দ্বিতীয় বর্ষে আমি একটা কোর্স করে অ্যালগোরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। সেই কোর্সে আমি আসলে ছাত্রদেরকে বেসিক জিনিস পড়ানোর পাশাপাশি প্রজেক্ট এবং রিসার্চের দিকে মোটিভেট করি। তারা মোটিভেট হয়ে কাজ শুরু করলে সেখান থেকে 12টা পেপার দেখা যাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং জার্নালে, আইট্রিপলি কনফারেন্স, মানে স্কোপাস ইন্ডেক্স বুক সিরিজ, স্প্রিঙ্গারের, প্লাস হচ্ছে থমসন রিটার্স জার্নাল, বিভিন্ন জায়গায় আসলে অ্যাকসেপ্ট হয়। তো এই জিনিসটা এক ধরনের মোটিভেশন হিসেবে কাজ করে এবং আমি এখনো আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি। তো আমি চিন্তা করলাম যদি এটা চুয়েটে সম্ভব হয়, তো পুরা বাংলাদেশে অথবা পুরো ওয়ার্ল্ডে কেন সম্ভব নয়। সেখান থেকে কিন্তু আমার এই চিন্তা ভাবনাটা মানে শুরু, এবং এই গ্রুপের মোটিভেশনটা আমি পাই যে আমি কিভাবে পুরো বাংলাদেশে বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মধ্যে এই প্রচেষ্টা ছড়িয়ে দিতে পারি যে যে কেউ গবেষণা আগ্রহী তারা যাতে গবেষক হওয়ার জন্য হাতে খড়িটা পেয়ে যায়। তো একটা মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে যে এই করোনার মধ্যেও আমার 2 জন স্টুডেন্ট ইন্ডিয়াতে একটা কনফারেন্স হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং সায়েন্স কমিউনিকেশন সিকিউরিটি, এটা গণপত ইউনিভার্সিটি গুজরাটে এটা অবস্থিত। তো তারা এখানে পেপারটা প্রেজেন্ট করেছে অনলাইনে, অলরেডি পেপারটা অনলাইনে চলে আসছে। তো তারা কিন্তু 2জনই, এই তানজিম মাহমুদ এবং স্নেহলতা মন্ডল, তারা কিন্তু সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এটা যারা এখানে আছেন, যারা আন্ডারগ্রেড এবং মাস্টার্স পড়তেছেন, তাদের জন্য খুবই মোটিভেটিং। আসলে আমি বলবো যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তাও যেখানে বাঘা বাঘা প্রফেসর পিএইচডি হোল্ডার তারা পেপার প্রেজেন্ট করে, সেখানে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টও কিন্তু পেপার প্রেজেন্ট করতেছে আর কি। এটা একটি গর্বের বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড পেয়েছে। আমি অলরেডি এটা শেয়ার করেছি আগের একটা ভিডিওতে। তো আমার আমার যে এফোর্ট যে কুয়েট শিক্ষকের প্রচেষ্টায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের 10-এর অধিক প্রকাশনা, তো 10-এর অধিক প্রকাশনা আসলে হয়েছে, অর্থাৎ 12টা প্রকাশনা হয়েছে, এবং গবেষণা জ্ঞান চর্চা শিক্ষকের ভিন্ন প্রচেষ্টা বিভিন্ন পত্রিকা আসলে এই বিষয়টা ফিচার হয়।
রিসেন্টলি ডেইলি দ্য ভার্সিটি মর্নিং এ গবেষণা সম্প্রচারিত অনন্য উদ্যোগ, এটার মাধ্যমে আসলে আমাদের গ্রুপেরটা প্রচার প্রসারণ হয় আর কি। তো আমাদের মোটিভেশনের মধ্যে অলরেডি আমরা বলেছি যে এই গ্রুপটা বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র যাদের গবেষণা হাতিখড়ি হয়নি তাদের জন্য, এবং এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, মেডিকেল কলেজ, গবেষণা প্রতিষ্ঠান এর আগ্রহী নতুন যুক্ত হতে পারবে। এবং আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে অ্যাড করেছি, এবং এখানে সিলেকশনের ক্ষেত্রে আমরা 33টা ইনস্টিটিউট থেকে আপনাদেরকে নিয়েছি এবং আপনাদেরকে সুযোগটা দিয়েছি, বিশেষ করে নতুন যারা তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। তো আমরা বেসিক্যালি আমি এই গ্রুপে অ্যাডমিন হিসেবে আছি। আমার সাথে আরো দুইজন বড় স্কলার, আমাদের নুরুল আমিন স্যার, সহকারী অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, এটা হচ্ছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার অনেক একজন বিজ্ঞ গবেষক, ওনার প্রায় 50-এর অধিক আমি দেখেছি একদম প্রকাশনা আছে। আর আমার আসলে দোস্ত মানুষ মোহাম্মদ রাশিদুল ইসলাম, ও প্রভাষক হিসেবে আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা, এবং পিএইচডি ফেলো হিসেবে এখন ইনস্টিটিউট অফ সেমি কন্ডাক্টর, চাইনিজ একাডেমি অফ সায়েন্সে পিএইচডি গবেষণারত রয়েছে। ওনারা এই গ্রুপের মডারেটর হিসেবে আছেন, এবং আমরা তিনজন মিলে বেসিক্যালি গ্রুপটা পরিচালনা করার চেষ্টা করতেছি। তো আসলে এই গ্রুপের মোটিভেশন আমরা অলরেডি জানলাম, এবং আমরা যেটা বলবো যে এই গ্রুপে যারা অলরেডি এখানে মানে এই কোর্সের মধ্যে চান্স পেয়েছে, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যেহেতু ভালো জিনিস এটা ছড়াইতে হবে। হ্যাঁ, আমরা এরকম না হই যে জ্ঞান মানে নিজের মধ্যে রাখি, জ্ঞান শেয়ারের মাধ্যমে বাড়ে সবসময়, এটা কখনো কমে না। এই কারণে আমাদের এই যে প্রচেষ্টা, আমরা যারা নতুন তাদেরকে গবেষণা হাতে করে দিতে যাচ্ছি। তো যারা এখানে কোর্সের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন অথবা আছেন, তারা অবশ্যই তাদের ব্যাচমেট অথবা সিনিয়র অথবা জুনিয়র যারা গবেষণা শিখতে চায়, এটা অবশ্যই তাদেরকে ইনভাইট করবেন, গ্রুপটা শেয়ার করবেন, এটা আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি। তো এটা একটা বিষয় যে আমরা ছড়িয়ে দিতে চাই ভালো জিনিস সবার মাঝে। তো আমরা আসলে এই গ্রুপের ফ্রি ট্রেনিং এর যে ব্যবস্থা করেছি, যে হাউ টু বিকাম রিসার্চার, এটা আসলে মোটিভেশনটা কোথায়, আমরা কি চাচ্ছি এটার মাধ্যমে। আমরা চাচ্ছি যে একজন স্টুডেন্ট যে এই কোর্সটা করবে, সেটা লাইভ এই কোর্সে ডাইরেক্ট আমাদের ক্লাসে ইন্টারাকশনের মাধ্যমে হোক, অথবা আমরা অলরেডি বলছি এই গ্রুপের যে ফ্রি ট্রেনিং হচ্ছে সেটার ম্যাটেরিয়ালস এবং সেটার ভিডিও এটা ইউটিউবে যাবে এবং সবার কাছে ওপেন করা হবে। এর মাধ্যমে যে কেউ যাতে রিসার্চের বেসিকটা পেয়ে যায়, অ্যাবিলিটি টু কন্ডাক্ট রিসার্চ ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকে সে রিসার্চ কিভাবে করবে সে অ্যাবিলিটি অর্জন করে, লার্ন দ্য টুলস এন্ড টেকনিক্স রিকোয়ার্ড টু পারফর্ম রিসার্চ। এবং গবেষণা করতে অবশ্যই কিছু টুলস এবং টেকনিক আছে, আমরা এগুলো নিয়ে বিস্তার আলোচনা করব, রিসার্চ মেথড নিয়ে আলোচনা করব, এক্সপেরিমেন্টাল সেটআপ প্লাস রেজাল্ট ইভালুয়েশন সবকিছু নিয়ে আসলে আমাদের আলোচনা আসে, সামনে আসবে। তো এগুলো যাতে ছাত্ররা শিখে এবং কিভাবে পেপার লেখে এবং সেটা পাবলিশ করে গুড কোয়ালিটি জার্নাল এবং কনফারেন্সে, এই বিষয়গুলোর বেসিক আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ফ্রি ট্রেনিং এর মাধ্যমে। তো আসলে এখানে কে জয়েন করতে পারবো অলরেডি আমি বলে দিয়েছি, অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে আন্ডারগ্রেড স্টুডেন্ট, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রিসার্চ ইনস্টিটিউট এবং রিসার্চ এনথুসিয়াস্ট যে কেউ, এবং যদি ইন্ডিপেন্ডেন্ট কেউ রিসার্চার হয় এবং উনি ওনার সাবজেক্ট নলেজ, আমি যদি কম্পিউটার সায়েন্স, আমি কিন্তু সোশ্যোলজিতে রিসার্চ করতে পারবো না, অর্থাৎ যে ফিল্ডে যে কাজ করতে চায় সেই ফিল্ডের মিনিমাম সাবজেক্ট নলেজ কিন্তু তার দরকার। এরকম যে সাবজেক্ট নলেজ আছে, যিনি ইকোনমিক্স রিসার্চ করতে চান, উনি ইকোনমিক্স এর বেসিক জানেন, এরকম সাবজেক্ট নলেজ যে কেউ কিন্তু এখানে আমাদের এখানে জয়েন করতে পারবে। তো আমরা এটা অ্যানাউন্স করে দিয়েছি। তো আমরা আসলে এখন একটু মোটিভেশনের কথাবার্তা বললাম যে কেন এই গ্রুপের সৃষ্টি এবং আমরা ফ্রি ট্রেনিং এর কেন ব্যবস্থা করেছি। উদ্দেশ্য এটাই যে আমরা চাই যে বাংলাদেশে যে কেউ রিসার্চ আগ্রহী, নতুন রিসার্চ করতে চায়, ওনারা যাতে রিসার্চে হাতে খড়ি চায়, এবং সবার জন্য আমরা ওপেন হিসেবে এটা রেখেছি। আর ফ্রি করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে সবাই এটাতে মানে উইদাউট এনি ট্রানজেকশন এটাতে মানে পার্টিসিপেট করতে পারে, এইটা আমরা ব্যবস্থা রেখেছি আর কি। অনেকে হয়তো বা পে করাটা কঠিন হয়ে যেতে পারে, সেই কারণে আমরা ফ্রি রেখেছি আর কি। তো আমরা আসলে এখন রিসার্চের বেসিকের দিকে চলে যাই। যদি আমি বলি রিসার্চ কি, আমরা অনেকেই হয়তো বা জানি, কিন্তু অর্গানাইজড ওয়েতে আমি একটু দেখাতে যাচ্ছি। তো আমি রিসার্চকে একটু সার্চ দিলাম মেরিয়াম ওয়েবসাইট ডিকশনারিতে, আমি দেখলাম যে একটা খুবই মানে যদি সংক্ষিপ্ত ভাবে বলি, যে আমরা অনেক সময় বলি যে রিসার্চ, এটা হচ্ছে রিসার্চ মানে রিসার্চ শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটা রি আর একটা হচ্ছে সার্চ। তো অনেকে বলতে পারে স্যার রিসার্চ মানে হচ্ছে পুনরায় খোঁজা, মানে একটা জিনিস আবার খোঁজা। তো বেসিক্যালি আমি এভাবে বলতে পারি যে একটা জিনিস খোঁজা, কিন্তু সেই খোঁজাটা হইতে হবে অবশ্যই কেয়ারফুল অ্যান্ড ডিলিগেন্ট, দুটো শব্দ কিন্তু এখানে ইউজ করা হয়েছে। খালি খুঁজতে হবে না, রিসার্চ মানে একটা জিনিস আমি অলরেডি আছে সেটা নতুন ভাবে খুঁজবো, সেটা কিভাবে, অবশ্যই একটা কেয়ারফুল এবং ডিলিগেন্ট সার্চ হতে হবে। এবং আরেকটা যেটা কথা এখানে ইউজ করা হচ্ছে স্টাডিয়াস ইনকোয়ারি অ্যান্ড এক্সামিনেশন, অবশ্যই সেখানে কোনো স্টাডি থাকতে হবে অথবা কোনো এক্সামিনেশন এক্সপেরিমেন্ট থাকতে হবে, যার মাধ্যমে আমি আসলে আমি যেটা সার্চ করতেছি, যেটা রিসার্চ করতেছি সেই বিষয়ে আমাদের আসলে মানে পেতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিসার্চ ইজ নট জাস্ট মেরেলি
মানে অ্যাগেইন সার্চ, এটা কিন্তু মেরিলি রিসার্চ না, মানে একটা যে আবার বোঝা না, সেটা অবশ্যই কেয়ারফুল এন্ড ডেলিকেট সার্চ দিতে হবে, এবং সেই সার্চটা স্টেডিয়াস কোনো একটা মানে স্টাডি এবং কোনো একটা মানে আমাদেরকে সার্ভে করতে হবে, কোনো একটা এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সামিনেশন করতে হবে, এর বেসিসে আমি এটাকে রিসার্চ বলতে পারবো। আদারওয়াইজ ইট উইল বি সিম্পলি রিসার্চ, নট রিসার্চ আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলতে পারি। আর এটাকে যদি আমি নাউন হিসেবে দেখি তখন এই কথা বলতে পারবো যে গবেষণা। ওকে, আর যদি বলি গবেষণা করা, তাহলে আমরা এটাকে আমি বলতে পারি টু সার্চ অর ইনভেস্টিগেট এক্সস্টিভলি। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আরো একটা অ্যাড করা হয়েছে, যে গবেষণা করা এটা তো ভার্ব অবশ্যই, তো সেই ভার্বটাকে এভাবে বলতে হবে টু সার্চ অর ইনভেস্টিগেট এক্সস্টিভলি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। রিসার্চের ক্ষেত্রে যেটা করতে হবে, একই বিষয়ের উপর আমি রিসার্চ করতে যাচ্ছি, যে কোনো একটা বিষয়ের উপর, যে কোনো একটা টপিকের উপরে, আমি একটা কনক্রিট এক্সাম্পল দিয়ে আমি যদি বুঝাই তাহলে সহজ হবে। যে আমরা যদি একটা সোশ্যাল সায়েন্সের রিসার্চের কথা চিন্তা করি, যে আমাদের বাংলাদেশে স্কুল থেকে কলেজের যাওয়ার ক্ষেত্রে অনেক ছাত্র ঝরে পড়ে, তাই না? অনেক ছাত্র ঝরে পড়ে স্কুল থেকে কলেজ যাওয়ার ক্ষেত্রে, অনেকে আর কলেজে ভর্তি হয় না। কেন হয় না? আমি যদি এটা রিসার্চ করি, তাহলে এটা আসলে আমাকে শুধু একটা অ্যান্সার খুঁজতে হবে না, যে হয় প্রভার্টির কারণে, অথবা আজকে ছাত্রদের অনেক সময় সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে নৈতিক অবক্ষয় সহ অন্যান্য বিষয় এমন হয়ে গেছে যে সে দেখা যাচ্ছে যে টেকনোলজির প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গেছে, পড়াশোনার প্রতি তার মনোযোগ নাই, এর কারণে অনেক সময় সে নষ্ট হয়ে যেতে পারে, বকে যেতে পারে, আবার মাদকের কারণে সে মানে হইতে পারে। এই ধরনের আসলে যত ধরনের কারণ হইতে পারে যে কেন স্কুল থেকে কলেজে ছাত্র যাইতে পারতেছে না, সেইটা যদি আমি মানে রিসার্চ করি, এটা এক্সটেন্সিভলি করতে হবে, এক্সস্টিভলি যত ধরনের অল পসিবল সলিউশন থাকতে পারে সব বিষয় নিয়ে আমাদের কনসিডারেশন রাখতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি যদি এখন একটু ওয়েল ডিফাইন্ড ডেফিনেশন খুঁজি অথবা বলি, তাহলে আমি বলবো যে ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি যখন ঢুকলাম, সেখানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এন্ড ট্রেনিং ডিফাইন রিসার্চ এস ফলোস। তারা একটা রিসার্চের খুব সুন্দর এবং ওয়েল অর্গানাইজড ডেফিনেশন দিয়েছে, আমি বলবো আর কি। তো সেক্ষেত্রে এখানে যেটা বলেছে, রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ ক্রিয়েশন অফ নিউ নলেজ। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখান থেকে কিন্তু নেক্সট ক্লাসগুলোর লিঙ্ক করবো, এই জন্য এই ডেফিনেশনটা সবাই আমি মুখস্থ বলবো না, একটু মনে রাখার জন্য চেষ্টা করবেন। রিসার্চ হচ্ছে নতুন নলেজ ক্রিয়েট করা, অথবা এবং the use of existing knowledge in a new and creative way so as to generate new concept, methodologies and understanding। হতে পারে নতুন নলেজ ক্রিয়েট করা, অথবা এবং আমার এখানে নেট আনস্টেবল, আমি বুঝতে পারছি যখন নেট আনস্টেবল হচ্ছে আমি কিন্তু একটু স্টপ করতেছি, হ্যাঁ, যাতে আপনারা ধরতে পারেন। তো ক্রিয়েশন অফ নিউ নলেজ হচ্ছে রিসার্চ, অথবা এবং ইউজ অফ এক্সিস্টিং নলেজ in new and creative way so as to generate new concept, methodologies and understanding। নতুন করে নলেজ ক্রিয়েট করা হতে পারে রিসার্চ। যেমন আমরা যদি বলি নিউটনের যে সূত্র আছে তিনটা, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ওকে, আমরা মনে হয় সায়েন্স আর কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক, আমরা কিন্তু নিউটনের সূত্রের কথা অনেক ক্ষেত্রে আমরা নিজে পড়ি, অথবা আমাদের কেউ আত্মীয় স্বজন পড়ে, অথবা জুনিয়র কেউ পড়ে, আমরা কিন্তু জানি। আচ্ছা, নিউটনের সূত্রের কথা জানেন না এরকম কেউ আছেন? হাত তুলবেন কি? নিউটনের সূত্রের কথা শুনেননি? নিউটনের যে ল আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা একটু সহজ, প্রত্যেক ক্রিয়ার একটু সামান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এরকম প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। তো এই যে নতুন নলেজ উনি ক্রিয়েট করেছে নিউটন, এটা একটা ধরনের, এটা অবশ্যই রিসার্চ। আর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে অনেকগুলো প্রবলেম সলভ করি, করি কিনা? যে মানুষ যদি এই দেখাচ্ছি মানে আকাশে লাভ দেয়, তা আবার কেন জমিনে চলে আসে, আমরা এই ধরনের অনেকগুলা জিনিসকে ব্যাখ্যা করতে পারি, অথবা নতুন কোনো কনসেপ্ট জেনারেট করতে পারি। যেমন নৌকা থেকে লাভ দিলে, পানিতে আমরা অঙ্ক করেছি, নৌকা থেকে লাভ দিলে নৌকা কিন্তু একদিকে সরে যায়, কেন সরে যায়? এই যে ব্যাখ্যাগুলা, এগুলো কিন্তু আমরা পেয়েছি কি এক্সিস্টিং যে নলেজ, অর্থাৎ নিউটনের সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা নতুন কনসেপ্ট এবং মেথোডোলজি এবং আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পেয়েছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস রিসার্চের ক্ষেত্রে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিস কুড ইনক্লুড, এখানে কিন্তু অবশ্যই দিস কুড রয়েছে, আমি বলবো দিস মাস্ট ইনক্লুড synthesis analysis of previous research to extent that it leads to new and creative outcomes। তো যে বেসিক্যালি এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যে আমাদেরকে অবশ্যই রিসার্চ করতে গেলে প্রিভিয়াস যে রিসার্চ গুলো রয়েছে অলরেডি, আমরা জানি যে একটা ক্ষেত্রে রিসার্চ অলরেডি হয়ে যেতে পারে, সেটাতে আরো মানে আমি নতুন ভাবে রিসার্চ করতে যাচ্ছি, তো এটা আসলে আমাকে অবশ্যই প্রিভিয়াস স্টাডি গুলোকে, মানে প্রিভিয়াস যে রিসার্চ গুলো আছে এগুলো অবশ্যই অ্যানালাইসিস এবং সিনথেসিস করতে হবে। কারণ হচ্ছে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, সেটা আপনারা সবাই বুঝবেন, যে চাকা আমি আবিষ্কার করছি অলরেডি, মানে আমি একটা চাকা আবিষ্কার করলাম, তো আমার আসলে এই চাকাকে আবিষ্কার বলা যাবে না,
যদি আমি সিম্পলি যেটা বলতেছিলাম, ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে চাকা একজন আবিষ্কার করলো, তো চাকা যদি সে আবিষ্কার করে, আগে যে চাকাটা আবিষ্কার হয়েছে প্রাচীন যুগে সেটাই যদি সে আবিষ্কার করে, তাহলে কিন্তু আর মানুষ সেটাকে আবিষ্কার বলবে না। কারণ আমাদের রিসার্চের ক্ষেত্রে একটা কথা আছে, ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। চাকা আবিষ্কার হয়েছে, চাকা নতুন করে আবিষ্কার করার দরকার না। হ্যাঁ, আপনি আমি যেটা করতে পারি, চাকার নতুন কোনো ভার্সন নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে আমরা দেখেছি যে কোনো কতগুলা বাইকের চাকা কিন্তু খুবই চিকন থাকে, কতগুলো বাইকের চাকা থাকে অনেক মোটা, কতগুলোর গ্রিপ থাকে খুবই মানে ধারালো, কতগুলোর গ্রিপ থাকে সিম্পল। এই যে চাকার কখনো সাইজ মোটা, মানে আমি যদি বলি মানে ব্রেথটা হচ্ছে অনেক মানে অনেক বড় আর কি, আর কোনোটার ব্রেথ ছোট, তাহলে এই যে কারণ, কেউ কি আমাকে বলতে পারবেন যে কেন ছোট বড় হয়? জি, একজন আনমিউট করে বলতে পারেন যে চাকার একটা চাকা হচ্ছে মোটা, একটা চাকা হচ্ছে চিকন, কেন ছোট চিকন মোটা করা হয়েছে? কারো কি জানা আছে? জাস্ট আমি এক্সাক্ট অ্যান্সার চাচ্ছি এরকম নয়, কাছাকাছি অ্যান্সার বলতে পারেন। স্যার ফ্রিকশনের জন্য, মানে মোটা চাকাতে বেশি ফ্রিকশন হবে, চিকন চাকা হচ্ছে ফ্রিকশন কম স্মুথ। হবে। ওকে, দ্যাটস ইজ এ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন মেবি। ওকে, সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। আর কোন এক্সপ্লেনেশন আছে? কোথায় কোথায় মোটা চাকা ব্যবহার করা ভালো, কোথায় চিকন চাকা ব্যবহার করা ভালো, কেউ কি বলতে পারবেন? স্যার ব্যবহারিক দিক থেকে মোটা চাকা আমরা সাধারণত বেশি ভারী বহন করার জন্য ব্যবহার করি। ওকে, তারপর চিকন হচ্ছে যে কম মানে ভারী। ওকে, আরেকটা প্লেস যদি আমি বলি, যেমন আমি যদি বলি যে স্লিপারি রোড, সেখানে কি মোটাটা ভালো হবে নাকি চিকনটা ভালো হবে? স্লিপারি রোড যেমন কাদা মোটা কর্দমাক্ত, চাকা। মোটাটা ভালো হবে। যদি সেটা বালুময় রাস্তা হয়, কোনটা ভালো হবে? চিক চিকনটা, মোটাটা ভালো হবে, চিকনে পড়ে যাবে আর কি। মোটাটা ভালো হবে। আমি আমি জাস্ট আপনাদেরকে মাথার মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করলাম যে আমি যদি চাকা বানাইতে চাই, তাহলে অবশ্যই প্রিভিয়াস যে স্টাডি গুলো আছে, চাকার কি ভার্সন অলরেডি আছে, কি কারণে আছে, কেন সেই চাকাটা এইভাবে তৈরি করলো, কখনো মোটা কখনো চিকন, কখনো গ্রিপটা অনেক বেশি কখনো গ্রিপটা কম, এই যে কারণ, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। এরপরে আমাকে নতুন কোনো মানে কিছু দিতে হবে। যদি আমি এভাবে প্রিভিয়াস রিসার্চ গুলো স্টাডি করি, অ্যানালাইসিস করি, সিনথেসিস করি, এইটা কিন্তু আমাকে লিড, এখানে বলছে লিড টু নিউ অ্যান্ড ক্রিয়েটিভ আউটকাম, তাইলে কিন্তু আমি কোনো ক্রিয়েটিভ আউটকাম দিতে পারবো। তো আসলে চাকার পিছনে কিন্তু রিসার্চ হচ্ছে, যেটা আসলে আমরা প্র্যাকটিক্যাল হয়তো আমরা বুঝি না, কিন্তু চাকার পিছনে রিসার্চ হচ্ছে। এবং এইভাবে প্রত্যেকটা জিনিস আসলে আমাকে প্রিভিয়াস রিসার্চ গুলো আমাকে জানতে হবে। এটা হচ্ছে রিসার্চের অন্যতম একটা শর্ত। তো এই বিষয়গুলো আমি আশা করি বুঝতে পারছেন আপনারা। নেক্সট আমরা যদি যাই, তো এখানে কিন্তু এখানে আমি এই কথা বলি না যে অ্যান্ড আর অর, এটার উদ্দেশ্য হচ্ছে নতুন নলেজ ক্রিয়েট করা, রিসার্চ হতে পারে, অথবা আপনি শুধুমাত্র পুরাতন নলেজ ইউজ করে নতুন কিছু করাটা হতে পারে, অথবা দুইটা মিলেও নতুন নলেজ ক্রিয়েট করে সেটা অ্যাপ্লাই করে নতুন কিছু করা, সেটাও রিসার্চ হতে পারে। ওকে, তারপরে আরেকটা আমরা অর্গানাইজ ডেফিনেশন দিব রিসার্চের ক্ষেত্রে, এবং সেটা ব্যাখ্যা আমরা দেখার চেষ্টা করব। যে আমরা বলবো রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড, ওকে, এই শব্দটা ইম্পর্টেন্ট, অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোশ্চেন। তার মানে এখানে কয়েকটা জিনিস, রিসার্চ হচ্ছে অর্গানাইজড, সিস্টেমেটিক ওয়ে, organized and systematic way of finding answers to question. তো এখানে একটা ইম্পর্টেন্ট শব্দগুলো মনে রেখে, অর্গানাইজ, সিস্টেমেটিক এন্ড ফাইন্ডিং অ্যান্সার, আমরা বুঝতেছি যে রিসার্চ হচ্ছে কোনো কিছু কোনো একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাওয়া একটা অর্গানাইজ এবং সিস্টেমেটিক ওয়েতে। তো আমরা আসলে প্রত্যেকটা জিনিস দ্বারা কি বুঝাচ্ছি একটু করে আমরা দেখবো, খুব ডিটেলসে না, আমরা সেই ডিটেলস ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখবো আর কি। তো যদি আমি বলি সিস্টেমেটিক বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আমরা যদি রিসার্চ করতে চাই, অবশ্যই আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। দ্যাট মিনস there is a definite set of procedures and steps which you will follow. আমাদেরকে রিসার্চ করতে হলে অবশ্যই কিছু ডেফিনেট স্টেপ আছে, কিছু প্রসিডিউর আছে, যেটা ফলো করে আসলে আমি করতে হবে। যদি আমি কম্পিউটার সায়েন্সে রিসার্চ করি, তা আমার জন্য স্পেসিফিক অ্যালগরিদম আছে, আমার জন্য স্পেসিফিক সফটওয়্যার আছে, টুলস আছে, কিছু স্টেপ আছে, যেটাকে আমাকে ফলো করে আসলে রিসার্চ করতে হবে। যিনি সোশ্যাল সায়েন্সের আছে, ওনার কিন্তু নির্দিষ্ট কোনো ডেফিনেট স্টেপ আছে, যেটা ফলো করে করতে হবে। তো এটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। There are certain things in the research process which are always done in order to get the most accurate results. আপনি যদি প্রসেস ফলো করে যান, তাহলে অবশ্যই আপনার রেজাল্ট অ্যাকুরেট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এটা আমরা বলবো যে রিসার্চ একটা সিস্টেমেটিক ওয়ে। আর যদি আমি বলি অর্গানাইজড ওয়েতে, অর্গানাইজড রিসার্চ একটা অর্গানাইজড ওয়ে। তো অর্গানাইজ বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে ইন দ্যাট দেয়ার ইজ এ স্ট্রাকচার অর মেথড। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, রিসার্চের অবশ্যই একটা ডেফিনেট মেথড অথবা একটা হচ্ছে স্ট্রাকচার ফলো করতে হয়। হ্যাঁ, এটা রিসার্চ করতে গেলে অবশ্যই এটা ম্যান্ডেটরি।
যেটাকে আমরা সিম্পলি রিসার্চ মেথোডোলজি বলি। হ্যাঁ, যে রিসার্চের ক্ষেত্রে অবশ্যই কিছু মেথড এবং স্ট্রাকচার রয়েছে। তো ইট ইজ এ প্ল্যান প্রসিডিউর। অবশ্যই রিসার্চ হচ্ছে একটা প্ল্যান প্রসিডিউর, নট স্পন্টেনিয়াস। যে আমি অনেক সময় চিন্তা করতে পারি যে এটা হতে পারে, ওটা হতে পারে, ওকে ঠিক আছে, আমি আমার একটা সফটওয়্যার ডেভেলপ করবো যেটা আসলে আমি খাবারের ছবি দেখবো কিন্তু স্বাদ আমার কাছে চলে আসবে। আমি অনেক সময় অনেক কিছু স্পন্টেনিয়াস চিন্তা করতে পারি। ইট উইল নট এ রিসার্চ। রিসার্চ হতে হবে একটা প্ল্যান প্রসিডিউর। ওকে, ইট ইজ ফোকাসড অ্যান্ড লিমিটেড টু স্পেসিফিক স্কোপ। এবং ব্যাপারটা যদি এরকম না হয়, রিসার্চ করতেছি আমি অনেক বড় একটা স্কোপে, সাধারণত রিসার্চ হবে একটা স্পেসিফিক স্কোপে। আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের লোক, সেক্ষেত্রে আমি বলবো যে কম্পিউটার সায়েন্সে অনেক ফিল্ড আছে। কেউ সফটওয়্যারে কাজ করতে পারে, কেউ হার্ডওয়্যারে কাজ করতে পারে, কেউ নেটওয়ার্ক সাইটে কাজ করতে পারে, কেউ সফটওয়্যারের মধ্যে আবার অনেক আছে, কেউ অনেক ধরনের স্কোপ আছে, কেউ অ্যালগোরিদম, কেউ মেশিন লার্নিং, কেউ ডিপ লার্নিং, কেউ ইমেজ প্রসেসিং, কেউ কম্পিউটার ভিশন, কেউ অগমেন্টেড রিয়ালিটি, কেউ হাজারো ফিল্ড কিন্তু রয়েছে। এবং আমি যদি মেশিন লার্নিং এ ঢুকি, ওখানে আবার সাব ফিল্ড রয়েছে। এই জন্য আমাকে রিসার্চ যখন করতে হবে, তাকে একটা স্পেসিফিক স্কোপ আমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য রিসার্চের কিছু বেসিক স্টেপ আমরা সাধারণত ফলো করি। যে আমরা শুরুতেই বলছি যে রিসার্চের প্রথমে কিছু কোশ্চেন থাকে, আমরা একটা হাইপোথিসিস ডিজাইন করি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপর আমরা এক্সপেরিমেন্ট চালাই, রেজাল্ট দেখি, যদি আমার হাইপোথিসিস সাপোর্ট করে তাহলে আমি এটাকে নেই, না আমি রেজাল্ট এটাকে রিপোর্ট করি। আর যদি না হয়, আমি হাইপোথিসিস চেঞ্জ করে আবার আমি আমার রিসার্চের আবার স্টেপগুলো রিভাইজ করি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেটা বলবো, রিসার্চ একটা অর্গানাইজড ওয়ে, দ্যাট মিনস এখানে একটা মেথড অথবা একটা স্ট্রাকচার আমাদের ফলো করে আগাইতে হবে। এতটুকু জানলে এই মুহূর্তে ইনশাআল্লাহ এনাফ। আমরা নেক্সট টাইম এটাকে ব্যাখ্যা দেখবো আর কি। আরেকটা হচ্ছে ফাইন্ডিং অ্যান্সার। রিসার্চ আপনি করতেছেন কিন্তু আসলে আপনার কোনো অ্যান্সার নাই, তাহলে আপনার রিসার্চ কিন্তু শেষ হয় নাই, এটা বলতে হবে। যদি আপনি বলেন যে আপনার রিসার্চ একটা অবস্থায় এসেছে, শেষ হয়েছে, দ্যাট মিনস আপনার অবশ্যই একটা অ্যান্সার আছে। তাহলে ফাইন্ডিং অ্যান্সার হচ্ছে এন্ড অফ দ্য রিসার্চ, whether it is the answer to a hypothesis, আমরা পরে দেখব হাইপোথিসিস কি জিনিস, রিসার্চ করছেন হাইপোথিসিস কাছাকাছি জিনিস, or even a simple question। একটা সিম্পল কোশ্চেনের ক্ষেত্রে রিসার্চ হতে পারে, একটা হাইপোথিসিস ক্ষেত্রে রিসার্চ হতে পারে। যে আমি যদি whether it is the answer to a hypothesis or even a simple question, research is successful when we find answer। যখন আমরা অ্যান্সার খুঁজে পাই, তখন রিসার্চটাকে সাকসেসফুল বলা যেতে পারে। sometimes the answer is no, but it is still an answer। আমি একটু যারা নতুন তাদের ক্ষেত্রে বলি, রিসার্চ হাইপোথিসিস যদি আমি সিম্পলি আমি যদি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই, যে আমি কিন্তু একটা রিসার্চের কথা শুরুতে বলেছিলাম যে যদি এরকম হয় যে আমি যদি একটা রিসার্চ করতে হয়, সোশ্যাল সায়েন্সের মধ্যে এটা পড়বে, এডুকেশন রিসার্চ, যে স্কুলের ছাত্ররা কেন স্কুল থেকে কলেজে যেতে পারতেছে না, অথবা কলেজে গিয়েই কেন স্কুলেই কেন ঝরে পড়তেছে, স্কুল থেকে কলেজে যাওয়ার কারণগুলো কি। আমি যদি রিসার্চ করি, এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, কারণগুলো কি, স্কুল থেকে কেন কলেজে যেতে পারতেছে, এটা হচ্ছে আমি যদি রিসার্চ করি, এটা হচ্ছে কোশ্চেন, রিসার্চ কোশ্চেন। আর সিমিলারলি আমি যদি এটাকে হাইপোথিসিসে কনভার্ট করি, তাহলে আমি এই কেন সে যেতে পারতেছে না, এটার একটা পসিবল অ্যান্সার কিন্তু আমি দাঁড় করাবো। পসিবল অ্যান্সার হতে পারে এরকম, যে আমি বললাম যে দারিদ্রতার কারণে বাচ্চারা শিক্ষার্থীরা স্কুল থেকে কলেজে ভর্তি হতে পারতেছে না, অথবা স্কুল থেকে কলেজে যাওয়ার আগে ঝরে পড়তেছে। এই যে আমি বললাম যে দারিদ্রতার কারণেই স্কুল থেকে ঝরে পড়তেছে, এটা কিন্তু আমার একটা হাইপোথিসিস। অর্থাৎ আমি দাঁড় করালাম দারিদ্রতার কারণে তারা হচ্ছে কলেজ স্কুল থেকে ঝরে পড়তেছে। আর আমি যদি বলি রিসার্চ করছে, তাহলে হচ্ছে যে কেন তারা স্কুল থেকে কলেজ যেতে পারতেছে না, ঝরে পড়তেছে। আর এটা অ্যান্সার কিন্তু আমি বলতে পারি। তাহলে আমি একটা পসিবল অ্যান্সার দিয়ে শুরু করলাম, যে আমি বললাম যে দারিদ্রতার কারণে। এটা হচ্ছে হাইপোথিসিস। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ইয়েতে। তো আমাকে কি শোনা যাচ্ছে? একটু ফিডব্যাক দেন। শোনা যাচ্ছে? হ্যালো, মাঝে মাঝে ফিডব্যাক গুলো আমি ভালো বুঝতে পারি আর কি। ওকে, তাহলে আমরা বলবো যে একটু সাউন্ড বাইলে ভালো হয় একটু। ওকে, ঠিক আছে, আমি থ্যাংক ইউ ফর ইওর নাইস ফিডব্যাক। তো ফাইন্ডিং অ্যান্সার যদি আমি বলি, ফাইন্ডিং অ্যান্সার দ্যাট মিনস আমরা যেটা বললাম একটু আগে, যে অ্যান্সার খুঁজে পেলেও সেটা রিসার্চ। আর যদি কোনো অ্যান্সার খুঁজে না পান এবং কেন খুঁজে পেলেন না, এটা যদি আপনি ব্যাখ্যা জানেন, দিস ইজ অলসো এ ফাইন্ডিং অ্যান্সার। এটাও এক ধরনের অ্যান্সার, যে আপনি অ্যান্সার খুঁজে পান নাই। ওকে, আর এখন যদি আমি বলি মেইন যে রিসার্চের বলবো যে রিসার্চের প্রাণ, রিসার্চের জান, হ্যাঁ অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে যে সেন্ট্রাল অফ রিসার্চ আমি যদি বলি, সেটা হচ্ছে কোশ্চেনস। If there is no research question, there will be no research। এখানে একটা কথা আছে, if there is no question, then the answer is of no use। আমি সাধারণত বলি কোনো কোশ্চেন নাই, কোনো রিসার্চ নাই, কোনো কোশ্চেন নাই, কোনো হাইপোথিসিস নাই, কোনো রিসার্চ নাই। আর যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে ওই রিসার্চের কোনো মূল্যও নাই। ঠিক আছে না? তো আমরা আসলে
কেমনে রিসার্চ টপিকস সিলেক্ট করব, রিসার্চ কোশ্চেন কিভাবে জেনারেট করব, ওইটার উপর বিস্তারিত আলোচনা হবে। তখন দেখবো যে রিসার্চ টপিক সিলেক্ট করার ক্ষেত্রে এবং রিসার্চ কোশ্চেন জেনারেট করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি এবং ইম্পর্টেন্স দিতে হয় সেটা আমরা অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো রিসার্চ ইজ ফোকাসড অন রিলেভেন্ট, অবশ্যই হতে হবে আপনার সাবজেক্ট রিলেভেন্ট, আপনি যে সাবজেক্টে পড়েন। ইউজফুল, ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই রিসার্চের মানে কোশ্চেন যেগুলো হবে সেটা রিলেভেন্ট হতে হবে, ইউজফুল হতে হবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন হতে হবে। এরকম যাতে না হয় যে আমি এখন রিসার্চ করতেছি যে গোবর দিয়ে কি কি বানানো যায়, ওকে ঠিক আছে এটা এক ধরনের রিসার্চ হতে পারে, কিন্তু আসলে সামহাও এটা সমাজের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট অথবা সিগনিফিকেন্ট কিছু নিয়ে আসবে না আর কি। তো সে কারণে অবশ্যই রিসার্চ হতে পারে এমন যাতে সেটা রিলেভেন্ট হয়, ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উইদাউট এ কোশ্চেন রিসার্চ হ্যাজ নো ফোকাস, নো ড্রাইভ, নো পারপাস। সেই জন্য রিসার্চের সেন্ট্রাল অথবা আমরা যেটাকে বাংলায় বলি রিসার্চের জান, রিসার্চের প্রাণ, সেটা হচ্ছে যে রিসার্চ কোশ্চেন। এটা অবশ্যই আমাদের মাথা খাটিয়ে এবং ইনটিউশন খাটিয়ে আমাদেরকে রিসার্চ কোশ্চেন জেনারেট করতে হবে। সেই জন্য সবচেয়ে কতগুলো ওয়ে আছে, আমরা কোথায় রিসার্চ কোশ্চেন পাবো, কোথায় আমরা রিসার্চের আইডিয়া পাবো, সেই ধরনের আলোচনা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করবো। তারপরে আমি বেসিক কিছু কথা বলি যে আমরা রিসার্চ আইডিয়া পেতে পারি ক্লাস চলাকালীন সময়, স্যারের লেকচার থেকে, ইন্টারনেট থেকে, নিউজ থেকে আমরা পেতে পারি, বিভিন্ন প্রিভিয়াস রিসার্চ স্টাডি করে। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো আমরা যেটা বললাম যে যদি আমি একটু আবার রিসার্চের এই ডেফিনেশনটাকে আমি আবার মনে করে দেই, তাহলে আমরা এটা বলি, সবাই সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারি, খুবই ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই। রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে টু ফাইন্ডিং অ্যান্সার্স টু কোশ্চেন। তার মানে চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোশ্চেন, আরেকটা সিস্টেমেটিক অর্গানাইজড ওয়ে, আরেকটা হচ্ছে ফাইন্ডিং অ্যান্সার। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো আমাদের এটা মনে রাখা উচিত, আমরা ইনশাআল্লাহ খেয়াল করার চেষ্টা করবো। আমার মনে হয় কি ডেফিনেশন মানে পুরো ক্লিয়ার হয় নাই, মিনিমাম 70% ক্লিয়ার হয়েছে যাদের কাছে, তারা একটু রেইজ হ্যান্ড করেন দেখি। আমার এই ডেফিনেশন 70% ক্লিয়ার হয়েছে কাদের কাছে, একটু প্লিজ রেইজ ইওর হ্যান্ড। আমাদের কোশ্চেন থাকলে আমরা লাস্টে আবার মানে কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, সেখানে কোশ্চেন করার সুযোগ আছে। তারপর আমি বলতেছি 60 থেকে 70% বুঝেছে যারা, তারা একটু হাত উঠান প্লিজ, তারা আমরা বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন আমাদের কথা। ওকে, আমি এখন পর্যন্ত 9 পার্টিসিপেন্ট 10 পার্টিসিপেন্ট দেখতে পারতেছি। ওকে, হ্যাঁ একজন লিখছে রবিউল ইসলাম আন্ডারস্টুড। ওকে দ্যাটস ফাইন, আমরা বুঝতে পারতেছি 50% স্টুডেন্ট 60 থেকে 70% বুঝেছেন। ওকে, আমরা আপনারা অডিও এবং স্লাইড প্লাস ভিডিও ওকে থাকলে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। তো আমরা এরপরে যেটা যাবো যে আসলে রিসার্চটা কেন করা উচিত, হোয়াই টু কন্ডাক্ট রিসার্চ। আমরা অনেকেই জানি যে আসলে রিসার্চ করা উচিত এবং আমরা রিসার্চার হতে চাই। কেন হতে চাই অনেকে হয়তো বা সেটার ডেফিনেট অ্যান্সার অথবা এক্সাক্ট অ্যান্সারটা জানেন না। আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি আসলে বিভিন্ন কারণে রিসার্চ হতে পারে। তো আমরা কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করব। দ্য মেইন পারপাস অফ রিসার্চ ইজ টু ইনফর্ম অ্যাকশন। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা রিসার্চের ক্লাসিফিকেশনে দেখবো যে অনেক ধরনের রিসার্চ আছে, এর মধ্যে একটা রিসার্চ হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ মিনস হচ্ছে মেবি আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে সরকার একটা পলিসি মেক করতে চাচ্ছে, সরকার একটা পলিসি নিতে চাচ্ছে। যেমন আমরা যদি একটা পলিসির কথা বলি, সরকারের আমরা অনেক সময় নিউজ মিডিয়াতে দেখেছি যে আমাদের বাংলাদেশের এডুকেশন সেকশনে পিএসসি জিএসসি পরীক্ষা যেগুলো আছে এগুলো থাকবে না। তো আসলে এই যে অ্যাকশনটা যদি আমরা এখন নিতে চাই যে পিএসসি এবং জিএসসি রেজাল্ট মানে প্রাইমারি এক্সামিনেশনে যেটা হয় এবং জুনিয়র এক্সামিনেশন যেটা জুনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, এটা আসলে যদি না রাখে সেটা যে ইম্প্যাক্ট এবং আসলে সেটা নিলে কতটুকু ঠিক হবে বেঠিক হবে, এটা কিন্তু একটা রিসার্চ হতে পারে। এটাকে আমরা সাম কাইন্ড অফ অ্যাকশন রিসার্চ বলতে পারি আর কি, এবং আমরা এটাকে এভাবে ডিফাইন করতে পারি। আরেকটা হচ্ছে প্রুভ এ থিওরি। ওকে, আমি একটা থিওরি দিলাম, তো সেই থিওরিটা অবশ্যই আমাকে প্রুফ করতে হবে। ওকে, জাস্ট থিওরি দিলে বসে থাকলে কিন্তু হবে না, সেটাকে আমি প্রুফ করতে হবে। আমরা অবশ্যই জানি যে প্রত্যেকটা থিওরির কিন্তু প্রুফ আছে। নিউটনের প্রথম সূত্রের প্রুফ আছে, দ্বিতীয় সূত্রের প্রুফ আছে, তৃতীয় সূত্রের প্রুফ আছে, এবং আমরা যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কথা বলি আর কি, আপেক্ষিকতা তত্ত্ব, সেটাও কিন্তু একটা প্রুফ সামহাও আছে, এবং E = mc² সেটাও কিন্তু প্রুফ আছে। আসলে যে কোনো থিওরি যদি আমরা দেই সেটাকে প্রুফ করার জন্য আমাদের রিসার্চ করতে হবে। আরেকটা হচ্ছে কন্ট্রিবিউট টু ডেভেলপিং নলেজ। আর যেটা হচ্ছে যে আপনি যে ফিল্ডের, আমি কম্পিউটার সায়েন্সের, আমি কিন্তু আমার ফিল্ডে যদি কন্ট্রিবিউট করতে চাই, যে এখানে ইকোনমিক্সের আছে উনি ইকোনমিক্স ফিল্ডে কন্ট্রিবিউট করতে চান, যিনি ডক্টর আছেন উনি আর মেডিকেল সায়েন্সে কন্ট্রিবিউট করতে চান, তাহলে অবশ্যই রিসার্চ করতে হবে। এগুলো হচ্ছে মেইন ফোকাস অফ রিসার্চ, কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, কোনো থিওরি প্রুভ করার ক্ষেত্রে। আর একটা হচ্ছে আমার ওই ফিল্ডে নলেজ আমার ডেভেলপমেন্ট এবং সেটাকে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে আমার রিসার্চ হতে পারে। এবং আরো কিছু কথা যদি আমরা বলি সাজিয়ে গুজিয়ে, তাহলে আমি বেসিক্যালি ওয়েবসাইট থেকে নিয়েছি, আপনারা
এখানে ব্রাউজ করে দেখতে পারেন। আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো, অলরেডি আমাদের অনেক সময় হয়ে গেছে। তো আরো কিছু কারণ হতে পারে, যেমন এ টুল ফর বিল্ডিং নলেজ অ্যান্ড ফর ফ্যাসিলিটেটিং লার্নিং, নতুন নলেজ সৃষ্টি করা এবং শেখার ক্ষেত্রে সেটা উন্মুক্ত করে দেওয়া। যেমন আমরা ফিজিক্সের অনেক থিওরি কিন্তু আমরা পড়ি, কিন্তু সেগুলো যদি সৃষ্টি না হতো, সেটা যদি আমাদের বইয়ে না আসতো, তাহলে কিন্তু আমরা পড়তে পারতাম না। আইসিটির বই সায়েন্স আর্টস কমার্স সবার জন্য কম্পালসারি করা হয়েছে ইন্টারমিডিয়েটে, তো সেই বেসিক জিনিসগুলো কিন্তু অলরেডি আবিষ্কার হয়েছে এবং সেই কারণে আমরা পড়তে পারতেছি। এটা হতে পারে যে নতুন নলেজ তৈরি করা এবং সেটা শিক্ষার জন্য উন্মুক্ত করা হতে পারে একটা কারণ। মিনস টু আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস ইস্যুস অ্যান্ড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস, আমরা অনেক সময় পাবলিক অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমরা রিসার্চ করতে পারি এবং ভেরিয়াস ইস্যুস আমরা জানার জন্য, বোঝার জন্য আমরা আসলে রিসার্চ করতে পারি। আবার এই টু বিজনেস সাকসেস, যেমন আমরা বলি যে, আমি সবসময় বলে থাকি যে ফেসবুক, টুইটার, এরপর আপনার ইউটিউব, তারা কিন্তু কন্টিনিউয়াস রিসার্চ করতে আছে তাদের। আমি এক্সাম্পল হিসেবে নেক্সট সময় বলবো। তো তারা কিন্তু কন্টিনিউয়াস রিসার্চ করতে আছে যাতে তাদের বিজনেসটা সাকসেসফুল হয়, এবং তারা কিন্তু ফল করতেছেন। এবং আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল বলি, কোডাক ক্যামেরা, আমাদের মনে এই জামানার আমরা একটু কম দেখেছি, আগের জামানার লোক অনেক দেখেছে। কোডাক ক্যামেরার নাম শুনেছো কারা? একটা হাত তুলতে পারবা? কোডাক, হ্যালো, কোডাক, ওকে, মেবি নামটা এটা, আমি হয়তো বা রাইট নাও হতে পারে, সি হতে পারে, যাই হোক অনেকে নাম শুনেছেন। এই কোডাক কোম্পানি কিন্তু একসময় খুবই পপুলার ছিল, এবং যারা হচ্ছে যে ফিল্ম মেকার অথবা যারা ফটোগ্রাফার, তাদের কাছে এটা থাকতোই। কিন্তু তারা কিন্তু সময়ের সাথে সাথে তাদের পরিবর্তন করেনি। তারা কিন্তু মার্কেট ডিমান্ড এবং মানুষের ডিমান্ডটা বোঝার চেষ্টা করেনি। আমি একটা লেখা দেখলাম, কতটুকু সফল আমি জানি না, অ্যান্ড্রয়েড তাদেরকে কিন্তু অফার করেছিল, মানে তাদের সাথে কোলাবোরেশন, যেহেতু তারা কিন্তু যায়নি, তো একসময় তারা কিন্তু মার্কেট থেকে হারিয়ে গেছে। তো সে কারণে বিজনেস সাকসেসের জন্য অবশ্যই রিসার্চ হতে পারে যে কোন জিনিসটা করলে আসলে কাস্টমারকে স্যাটিসফাই করা যাবে, কাস্টমারকে ধরে রাখা যাবে। ওয়ে টু প্রুফ লাইস এন্ড সাপোর্ট ট্রুথ, অনেক সময় সমাজের অনেকগুলো মিথ্যা থাকে যেটা আসলে কুসংস্কার থাকে, সেটাকে প্রুফ করার জন্য রিসার্চ হতে পারে, ট্রুথকে সাপোর্ট করার জন্য রিসার্চ হতে পারে। মিনস টু ফাইন্ড গস সেইস অপরচুনিটি, নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েটের জন্য রিসার্চ হতে পারে। এ সিড টু লার্নিং, লাভ রিডিং, রাইটিং, অ্যানালাইজিং, শেয়ারিং ভ্যালুয়েবল ইনফরমেশন। অনেকে আছে যে এগুলো কিছুই উদ্দেশ্য না, সে পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে, নতুন জিনিস সে শেয়ার করতে, অ্যানালাইজ করতে ভালোবাসে, সে কারণে হতে পারে। আরেকটা হচ্ছে নারিশমেন্ট অ্যান্ড এক্সারসাইজ অফ মাইন্ড, মন ও মগজের মানে যে এক্সারসাইজ অথবা মন মগজের যে অনুশীলন, সেটার জন্য আসলে রিসার্চ হতে পারে। তো অনেক কারণে আসলে রিসার্চ হতে পারে, যেগুলো আমরা জানলাম। আশা করি আমরা অলরেডি এগুলো বিষয়ে জানি, একটু আমরা অর্গানাইজড হতে দেখলাম আর কি। তো এরপরে আমরা যেটা দেখবো যে ইম্প্যাক্ট অ্যান্ড অপরচুনিটিজ অফ গুড রিসার্চ। অনেক সময় অনেকের প্রশ্ন অথবা সংশয় জাগে যে আমি যদি রিসার্চার হই অথবা রিসার্চ করি, তাহলে কি আসলে আমি ওই লাইভ ক্লাসে আমরা বলেছি যে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো কিনা। ইনশাআল্লাহ আমি মনে করি যারা গুড রিসার্চার, তাদের আসলে জায়গার, বিশেষ করে রিজিকের ইনশাআল্লাহ কোনো অভাব হবে না। তার প্রচুর অপরচুনিটি রয়েছে। যেমন একাডেমিক সাইডে অপরচুনিটি রয়েছে, আমি কিছু এখানে পয়েন্ট নোট ডাউন করেছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? হ্যালো, জি না। না সাব্বির দেখা যাচ্ছে না। আমার মনে হয় এখন দেখা যাচ্ছে, তাই না? এখন আসে নাই, তবে আসতেছে। হ্যাঁ এখন আসছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ফর ইউর নাইস ফিডব্যাক। তো আমি বলবো, যদি আপনি ভালো রিসার্চ করেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব হবে না, ব্যবস্থা হয়ে যাবে। আমি কিছু অপরচুনিটির কথা বলতেছি। এক তো হতে পারে একাডেমিক অপরচুনিটি। একাডেমিক অপরচুনিটি গুলো সাধারণত কিরকম হয়, যা আপনি একটা ভালো স্কলারশিপ পেয়ে গেলেন। আমরা জানি যে জাপানের সরকারি স্কলারশিপ আছে, চায়নাতে সরকারি স্কলারশিপ আছে, অস্ট্রেলিয়াতেও সরকারি স্কলারশিপ আছে, আরটিপি, ইউএসএ তে আছে। আপনি একটা ভালো স্কলারশিপ পেলে সেই স্কলারশিপ দিয়ে আপনি যেমন পড়ালেখা করতে পারবেন, ইনশাআল্লাহ সেটা স্কলারশিপ দিয়ে আপনি আপনার পরিবারকে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। আর হতে পারে আপনি ভালো যদি রিসার্চার হন, তাহলে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছেন, অনেক সময় পোস্ট ডক করলে সেখানে আপনাকে ফ্যাকাল্টি পজিশন দিতে পারে, অথবা আপনি পিএইচডি করে আসলে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনাকে টেনে নিবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার অপরচুনিটি রয়ে গেছে। আর আপনি যদি অনেক সময় ফ্যাকাল্টি পজিশন পেলেন না, রিসার্চ পজিশন কিন্তু আছে। আমাদের দেশে প্র্যাকটিসটা কম, বিদেশে অনেক বড় বড় রিসার্চ ল্যাব আছে, যেখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সহ, রিসার্চ ইনস্ট্রাক্টর সহ অনেক ধরনের পজিশন কিন্তু রয়ে গেছে, যেটা আপনি মানে হোল্ড করতে পারেন। এবং ভালো রিসার্চ ফান্ড বিদেশে তো রয়েছে, বাংলাদেশেও কিন্তু রয়েছে। আমরা জানি আমাদের আইসিটি ডিভিশন, বঙ্গবন্ধু ফেলোশিপ সহ আরো অনেক ফান্ড কিন্তু এখন অ্যাভেলেবেল, যেটা বাংলাদেশেও এখন পাওয়া যাচ্ছে। এইসব এছাড়াও একাডেমিক অপরচুনিটি কিন্তু রয়ে গেছে আমাদের রিসার্চের ক্ষেত্রে।
আর যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কথা বলি, অনেক ইন্ডাস্ট্রি আছে, আমি বলছিলাম যে ফেসবুক, মাইক্রোসফট, গুগল, তারা কিন্তু প্রতিনিয়ত রিসার্চের পিছনে প্রচুর মানে ফান্ড দিচ্ছে। ফেসবুক এআই রিসার্চ গ্রুপ, গুগলের এআই রিসার্চ গ্রুপ, মেশিন লার্নিং রিসার্চ গ্রুপ, প্রচুর রিসার্চ গ্রুপ আছে, মাইক্রোসফটের রিসার্চ গ্রুপ আছে। তো তারা কিন্তু প্রতিনিয়ত তাদের মানে প্রোডাক্টটাকে এমন ভাবে চেঞ্জ করতেছে রিসার্চ করে করে, যাতে করে কাস্টমাররা এটাতে এনগেজ থাকে। আমরা ফেসবুক মিনিমাম 5 বছর থেকে ইউজ করে, কেউ আছো হাত দেখো তো? আচ্ছা 5 বছর না, 10 বছর থেকে ফেসবুক ইউজ করে কেউ আছো এখানে? 10 বছর, 10 বছর থেকে ফেসবুক ইউজ করে কেউ আছো? হাত উঠাও দেখি। ও বাবা, 4 জন। একজন কথা বলো দেখি, 4 জনের মধ্যে একজন কথা বলো যে 10 বছর আগে ফেসবুকের যে অবস্থা ছিল আর এখন যে অবস্থা দেখতেছো, কত কিছু, কত ফিচার। যেরকম ফ্রেন্ড ধরো কারোর সাথে বেড়াইতে গেছে একই জায়গায়, তোমাকে রিকোয়েস্ট পাঠাইতে বলবে যে আপনি কি আমাকে চিনতে পারেন, মোবাইল নাম্বার সেভ করে রাখছো, সাথে সাথে বলবো কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। মানে মুশকিল ব্যাপার। একই কলেজে পড়েন, একই ভার্সিটিতে পড়েন, একই প্রোগ্রামে ছিলেন, একই ধরনের ইন্টারেস্ট, হবি একই ধরনের, সব রেকমেন্ড করে দিচ্ছে। তো আমি যারা 10 বছর আগে ফেসবুক ইউজ করেন, তারা একটু বলেন দেখি, মানে এখনকার ফেসবুকের ফিচার অথবা অবস্থা আগের ফেসবুকের ফিচার অবস্থা কি একরকম ছিল নাকি ভিন্ন আছে, ভিন্নতা আছে? কে বলতে পারবেন? হিউজ চেঞ্জ আসছে, হিউজ ট্রিমেন্ডাস চেঞ্জ আসছে। এটা কে বলতেছেন? একটু নাম বলেন, কে বলতেছেন? সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। কোথায় পড়েন, কোন ইয়ারে, কোথায়? আমি পাস করছি ইসরায়েল থেকে। মাস্টার্সে? না না, পাস বিএসসি ট্রিপলি। কোন কোন ইয়ারে পাস করছি? পাস করছেন, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিল সিরাজুল ইসলাম, যদি বিএসসি পাস করে 10 বছর আগে থেকে ফেসবুক ইউজ করেন, তাহলে কোন ক্লাস থেকে আপনি ফেসবুক ইউজ করেন? কোন ক্লাস থেকে? এসএসসি এর পরে, কলেজ থেকে। আরে বাপরে বাপ, মুশকিল ব্যাপার। আর আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, চুয়েটে 4 বছর আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। যেদিন আমার পড়ালেখা সব শেষ, সেদিন আমি ফেসবুক ইউজ করতাম। অনেকে বলতে পারে স্যার আপনি কি আতেল ছিলেন, খালি পড়ালেখা করতেন? না রে বাবা, আমি আতেল ছিলাম না। আমি আসলে মানে দুইটা কাজের সময় ইউজ করতাম। একটা হচ্ছে যে এই পড়ালেখা, আর একটা হচ্ছে তবলিগ। আমি বহুত আগে থেকে দাওয়াতের তবলিগের মেহনত করি। তো আমি যেটা করতাম, পড়ালেখার সময় দিতাম আর তবলিগের সময় দিতাম, আজারের সময় নষ্ট করতাম না। তো সে কারণে আমি ফেসবুকও চালাইতাম না, আমার অ্যাকাউন্ট ছিল না। এটা একটা মজার ঘটনা আছে। ক্লাসে একদিন এক স্যার আমাকে, ফেসবুক ছিল তবে ফ্রিকোয়েন্ট ইউজেস আর অনেক পরে আর কি। আচ্ছা যাই হোক, আমি জাস্ট আপনাকে নেগেটিভলি বলতেছি না, অনেকে ইউজ করে। আমি যেটা বলতেছিলাম, আমার যে ফিলোসফি ছিল, আমাদের একদিন ক্লাসে এসে স্যার বলতেছে যে, এক টিচার, আমি নাম বলতেছি না, উনি বলতেছে যে আজকে ছাত্রদের পড়ালেখা খারাপ হওয়ার পিছনে কারণ একটাই, যে তারা বেশি থেকে বেশি ফেসবুক ইউজ করে। মিনিমাম একটা স্টুডেন্ট মানে 5 থেকে 6 ঘন্টা অ্যাভারেজ ইউজ করে। তো আমাকে তারপরে বলতে, সাবির তুমি তো ফার্স্ট বয় ক্লাসের মধ্যে, তুমি বলো যে তুমি কতক্ষণ ইউজ করো? আমি বললাম স্যার আমি 0 মিনিট ইউজ করি। বলে কিভাবে? আমার তো অ্যাকাউন্ট নাই। তুমি বললো তোমার ক্ষতি হয় না কোনো? আমি বললাম স্যার ক্ষতির কি আছে, আমার এটার কারণে কোনোদিন ক্লাস টেস্ট মিস যায় নাই, কোনো পরীক্ষা মিস যায় নাই। ম্যাক্সিমাম তারা 5 মিনিট আগে শুনে, 5 মিনিট পরে আমি শুনি। তো যাই হোক, এটা আমি আসলে অনেকে যারা ফেসবুক ইউজ করেন বেশি, তাদেরকে মোটিভেট করার জন্য বলতেছি যে আসলে ফেসবুক ইউজ করা ছাড়া কিন্তু আপনি সফলতার শিখরে পৌঁছাইতে পারেন। কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা নিউজ পেপারে আসছে, বাংলাদেশেও আসছে, যে ইন্ডিয়ার একটা পরীক্ষা হয়, গেট এক্সাম, ওটাতে ফার্স্ট হয়েছে যে সে 2 বছর মনে ফেসবুক থেকে দূরে ছিল। যাই হোক, আমি আপনাদের মানে জাস্ট ইফেক্টিভটা আমি ইউজ করার ক্ষেত্রে পরামর্শ দিচ্ছি। ওকে, তাহলে এটা একটা হতে পারে। ফেসবুক, মাইক্রোসফট, গুগল, তারা কিন্তু রিসার্চের মাধ্যমে, প্রচুর ফান্ডিং এর মাধ্যমে তাদের কিন্তু প্রোডাক্ট গুলাকে মানে একটা অবস্থা নিয়ে যাচ্ছে, যাতে কাস্টমারকে এনগেজ রাখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, একটা হিউজ চেঞ্জ কিন্তু রয়ে গেছে। আরেকটা আছে রিসার্চ জব। অনেক রিসার্চ জব কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, পুরো ওয়ার্ল্ডে তো আছে। আমি জাস্ট আগে দেখিয়েছিলাম, আমি লাস্ট লাইভ ক্লাসে দেখিয়েছি, আমি একটু সার্চ দিয়েছিলাম গুগলে, তখন দেখলাম রিসার্চ অপরচুনিটিস, রিসার্চ জব অপরচুনিটিস, তখন দেখলাম যে ঢাকা, পরে কক্সবাজার, অনেক জায়গায় কিন্তু রিসার্চ অনেকগুলো জব অফার এখানে রয়েছে। আমরা দেখেছি, আমি এখানে পজিশন গুলো আছে, রিসার্চ অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসোসিয়েট, অনেক ধরনের পজিশন কিন্তু বাংলাদেশে আছে। এখানে আমি যদি বলি যে স্যালারি কিরকম, তো ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা আছে পোস্ট, সেখানে 19,500 মান্থলি, কিন্তু ইউএনডিপি রিসার্চ অ্যাসোসিয়েট সেখানে কিন্তু 80,000 পার মান্থ। আর একটা রিসার্চ অ্যাসোসিয়েট পজিশন আছে, সেখানে কিন্তু 4,32,000 হচ্ছে পার ইয়ার। জাস্ট মোটিভেট করার জন্য দেখাইলাম কিছু, মানে আপনাদেরকে এক্সাম্পল, যে না রিসার্চের অনেক পজিশন কিন্তু রয়েছে। তো আমরা আসলে যেটা যেটা বললাম, যে এই অল্প কথার মধ্যে, যে রিসার্চ আসলে কি, কেন আমরা রিসার্চ করব, এবং আসলে গুড রিসার্চ করলে আমাদের অপরচুনিটির কোনো অভাব নাই, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে রিজিকের। এই জন্য আমরা রিসার্চ মানে অনায়াসে করতে পারি, নিঃসন্দেহে করতে পারি। ভালো রিসার্চ হলে ইনশাল্লাহ আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। আর আমরা এই ট্রেনিং সম্পর্কে যদি বলি, যে আমাদের আসলে আমরা প্ল্যাটফর্ম ইউজ করতেছি জুম, অলরেডি আমরা বলে দিয়েছি। আর আমাদের 40 জন, বেসিক্যালি আমাদের 42 হয়ে গেছে। আমরা কেন 40 জন 42 জন নিয়েছি সেটাও কিন্তু বলেছি, যে আমরা ইন্টার্নশিপ কেয়ার নিতে চাই, আপনাদেরকে হাতে কলমে আপনাদের জিনিসগুলো শেখাতে চাই, আপনাদেরকে আমরা মানে
জিরো থেকে আপনাদেরকে পেপার পাবলিকেশন পর্যন্ত নেওয়ার জন্য গাইড করার জন্য আমরা মানে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আগ্রহী থাকেন আপনাদেরকে অবশ্যই আমরা এই সার্ভিসটা দিব উইদাউট এনি কস্ট, ফ্রি। আমাদের 12টা লেকচার থাকবে, পার উইকে আমরা একটা অথবা 2টা রাখবো। তো আমি ইনিশিয়ালি 2টা লেকচার রেখেছি, আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি। বুধবার রাত্রে 10টায় একটা হবে আর রবিবার রাত্রে 10টায় একটা হবে, অলরেডি আমাদের এই জিনিসটা অ্যানাউন্স করা আছে। আর একটা লেকচার 30 থেকে 45 মিনিটস হবে, কিন্তু অনেক সময় মেনটেন করা সম্ভব হয় না, একটু বেশি হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো এর মধ্যে শেষ করার। আর আমাদের কমিউনিকেশনের জন্য গুগল ক্লাসরুম আমরা ইউজ করতেছি অলরেডি। যারা আমাদের এখানে নেট আনস্টেবল এখন মনে শোনা যাচ্ছে, আমরা অলরেডি গুগল ক্লাসরুমে টিউটোরিয়াল দিয়েছি, যারা ইউজ করতে অনভ্যস্ত তারা একটু দেখে নেবেন। আমরা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টগুলো আপনাদের কাছ থেকে নিব, সেই কারণে গুগল ক্লাসরুম ইউজ করা আপনাদেরকে হ্যাবিচুয়াল হতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা ক্লাসে একটু কম বুঝতে পারছেন অথবা এই ক্লাসের বাইরে যারা আগ্রহী আছেন তাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালগুলো আমরা শেয়ার করবো। সেক্ষেত্রে এটা একটা ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেল বেসিক্যালি মোহাম্মদ সাবির হোসেন, এখানে আপলোড করা হবে। অলরেডি এই চ্যানেলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, গবেষক হচ্ছে ভিডিও সিরিজ, এই নামে বেসিক্যালি এখানে যাবে। আপনারা এখানে অবশ্যই এখান থেকে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। যারা ক্লাসে কম বুঝতেছেন তারা অবশ্যই এখান থেকে ভিডিওগুলো দেখে আপনাদের মানে গ্যাপগুলোকে ফিল আপ করার চেষ্টা করবেন। তো এরপরে আমি যদি বলি ট্রেনিং সম্পর্কে, আমরা যেটা কভার করার চেষ্টা করব, আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করেছি। এখানে ইন্ট্রোডাকশনে আমরা ডেফিনিশন, মোটিভেশন, ইম্পর্টেন্স অফ রিসার্চ মেথড, আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে সেটাতে আমরা দেখবো। এরপরে কিভাবে লিটারেচার সার্চ করে, সার্ভে করে, বেসিক্যালি কিভাবে রিসার্চ কোশ্চেন ফাইন্ড করে এবং গ্যাপগুলো খুঁজে পায় সেই সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। জেনারেল স্ট্রাকচার অফ পেপারস, বেসিক্যালি থিসিস, কনফারেন্স, জার্নালে বেসিক স্ট্রাকচারটা কি থাকে, রিসার্চ মেথড কিভাবে ডিজাইন করবো, রিসার্চ করার পর সেটা ইভালুয়েট কিভাবে করবো, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস সবকিছুর মধ্যে থাকবে। এবং ডেটা অ্যানালাইসিস করার পরে রেজাল্টের রিপ্রেজেন্টেশন এবং ডিসকাশন সেকশন কিভাবে লেখে সেটা আমরা দেখাবো। রেফারেন্সিং টুলস এবং টেকনিক যেগুলো আছে, বেসিক্যালি অনেকগুলো সফটওয়্যারের কথা আমরা বলবো ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যালি আমরা দেখাবো, মেন্টালি, জটিল এন্ড নট। এবং রিসার্চ ইথিক্স, মানে রিসার্চের ক্ষেত্রে অবশ্যই কিছু ইথিক্স আমাদের ফলো করা চাই। সেক্ষেত্রে আরেকজনের গবেষণা চুরি না করা সবচেয়ে বড় বিষয়, যেটাকে আমরা প্ল্যাজারিজম বলি, সেটা আমরা অনেক ধরনের প্ল্যাজারিজম রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। এবং কিভাবে বিভিন্ন জার্নাল কনফারেন্সে পেপার সাবমিট করে সেই বিষয়টা আমরা আলোচনার মধ্যে রাখবো আর কি ইনশাআল্লাহ। আর শেষে আমরা রিসার্চ এবং পাবলিকেশনের কিছু স্পেসিফিক টিপস আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যে আমার মানে মাইক্রোফোন অনেকে আনমিউট আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে আজকের লেকচার। আশা করি আমরা টাইম ফ্রেমের মধ্যে আছি। আমরা শুরু করেছিলাম 10-এর, এখন 40 মিনিট হয়ে গেছে। তো আমরা 5 মিনিটস আপনাদেরকে কোশ্চেন অ্যান্সারিং এর জন্য আমরা রাখতে চাই। তো আপনাদের মধ্যে থেকে আজকের লেকচারের উপর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন।